স্বাগত খেলা যোগে, আপনাদের সাথে আছি খালিদ জামিল। প্রায় দেড় যুগের স্বৈরাচারী শাসন আমলে দেশের ক্রিকেট কাঠামো ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে। স্রেফ ক্রিকেট বোর্ডে চেয়ার ধরে রাখতে ঘরোয়া খেলাগুলো চালানো হয়েছে নিজেদের খেয়াল খুশি মতো। কিন্তু আফসোসের বিষয়, জুলাই গণঅভ্যুত্থানের পরও সেই সিস্টেমে আসেনি বড় কোনো পরিবর্তন। হাতে গোনা কিছু চেহারা পরিবর্তিত হয়েছে, বিতর্কিত নির্বাচনটাও এসেছে, আর সেখানে নগ্নভাবে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টারও। বিএনপি সরকারের অধীনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া আমিনুল হকও চলতে চাইছেন আইনের পথে। রিপোর্টে বিস্তারিত। ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে আমি বিগত সময় বলেছি, এখনো বলছি যে অনেক প্রশ্নবিদ্ধ একটি নির্বাচন হয়েছে, বাট যেহেতু এখন একটি দায়িত্বশীল জায়গায় রয়েছি, আমি তাদের সাথে বসে আলোচনার মাধ্যমে এবং আমার যারা ক্রীড়া সাংবাদিক আছেন আপনাদের মাধ্যমে বসে এটাকে কি করণীয় যায়, কিভাবে এটাকে আমরা উতরিয়ে ভালো একটি পর্যায়ে যেতে পারি। কারণ আপনার আমার সবার উদ্দেশ্য কিন্তু একটাই, সেটা হচ্ছে ভালোর দিকে যাওয়া। মাঠ আর রাজপথের মানুষ আমিনুল যখন ক্রীড়া প্রতিমন্ত্রীর চেয়ারে বসলেন, তখনও তার কথার নড়চড় হচ্ছে না কোনো। আগেও যা বলেছেন এখনো তাই। বিসিবির গেল ইলেকশনটা হয়েছে বিতর্কিত, কিন্তু এই কথার পেছনের গল্পটা কি, চলুন দেখে আসি এবারে। বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দায়িত্বে আছেন তার দ্বিতীয় মেয়াদে। তবে এই দুবারের একবারও তার নির্বাচিত হওয়ার দরকার পড়েনি। প্রসেসটা সিম্পল। প্রথমবার ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের তৎকালীন প্রেসিডেন্ট ফারুক আহমেদের নমিনেশন স্থগিত করে বুলবুলকে বিসিবি পরিচালক হিসেবে মনোনীত করে। এনএসসি কোটায় নমিনেটেড হয়ে বাংলাদেশের সাবেক অধিনায়ক পরে বাকি পরিচালকদের ভোটে প্রেসিডেন্ট হয়ে যান। একই বছর অক্টোবরে বিসিবি নির্বাচনে বুলবুল এনএসসি কোটায় নয়, ঢাকা বিভাগ থেকে ক্যাটাগরি 1 অর্থাৎ জেলা ও বিভাগ ক্যাটাগরিতে কাউন্সিলরশিপ পান। সবই হচ্ছিল অন্তর্বর্তী সরকারের গ্রিন সিগন্যালে, সেটা বুঝতে বাকি থাকে না। তবে ঝামেলা হয় কেবল বুলবুল নন, পুরো বিসিবি নির্বাচনকে ঘিরেই ওঠে মেকানিজমের অভিযোগ। কে কাউন্সিলর হবে আর কে হবে না, হলেও সেটা কিসের ভিত্তিতে, প্রসেসটাই বা কি, সেটা বুঝে ওঠাই যেন বেশ মুশকিলের কাজ। নির্বাচন ইস্যু গড়ায় আদালত পর্যন্ত, তবে রিট পাল্টা রিটে শেষ পর্যন্ত সেই নির্বাচন আর থামানো যায়নি। ভোটের আগেই ঘোষণা দিয়ে বাংলাদেশ দলের আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান সরে যান নির্বাচন থেকে। তার সাথে প্রায় 40টা ক্লাব বয়কট করে বিসিবির এই ভোটের লড়াই। আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন, পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করি। এই ইলেকশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে গেল। আজকে ক্রিকেট 100% হেরে গেল। বড় সংখ্যায় পরিচালক প্রার্থী নির্বাচন থেকে সরে যায়, যেটার প্রভাব পড়ে ফলাফলেও। আমিনুল ইসলাম বুলবুল সহ ক্যাটাগরি 1-এর মোট 6 পরিচালকই নির্বাচিত হয়ে যান বিনা প্রতিদ্বন্দ্বিতায়। সেখানে গণতন্ত্র চর্চা কোথায় হলো, সেটা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর কেবল ক্রিকেট বোর্ড নয়, দেশের সব ফেডারেশনের কমিটি গণতান্ত্রিক উপায়ে গঠনের আভাস দিয়েছেন। তাছাড়া ক্রীড়াঙ্গনের অভিভাবক হিসেবে আমিনুল হকের কাঁধে আরও দায়িত্ব আছে। ঢাকার ক্লাবগুলো কেবল নির্বাচনই বর্জন করেনি, চেয়ার দখলের খেলা দেখে ক্রিকেট থেকেও সরে দাঁড়িয়েছেন অনেকেই। স্থবির ঘরোয়া ক্রিকেটকে বাঁচাতে আমিনুলের মুভমেন্ট খুব দ্রুত হওয়া চাই। বিসিবির বর্তমান সভাপতি পরিবারের সাথে ছুটি কাটাতে গেছেন অস্ট্রেলিয়ায়, সেখান থেকে ফিরলেই হয়তো চোখে পড়বে সেই মুভমেন্ট। তবে ক্ষমতার জোরে কোনো কিছুই করতে রাজি নন ক্রীড়া প্রতিমন্ত্রী। যা হবে আইনের পথে হেঁটেই, যাতে পরে এই প্রসেস নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে। হাইকোর্টের ফুল বেঞ্চে শুনানি করে এসে তারপরে এটাকে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে। তার মানে কি, যে হাইকোর্ট যদি রায় দেয় যে না, ওই যে চিঠিকে যদি অবৈধ ঘোষণা করে, তাহলে কিন্তু এই নির্বাচন ব্যবস্থাও কিন্তু বাতিল হয়ে যাবে, যেটি ইতিমধ্যে নির্বাচিত হয়েছে। বিষয়টি এখানে আইসিসি দ্বারা নিয়ন্ত্রিত। আইনের ভিতরে থেকে, নিয়মের ভিতরে থেকে, এটি আলোচনার ভিত্তিতে যা করণীয় আছে সেটি আমি বসে আলোচনার মাধ্যমে পরে এটি নিয়ে আমি মন্তব্য করব। খালিদ জামিল, একাত্তর। আইনি মোকাবেলার মাধ্যমে মাঠে ফিরতে হবে সাকিব আর মাশরাফিকে। নিজেদের নির্দোষ প্রমাণ করতে পারলে ক্রীড়াঙ্গনে তাদের ওয়েলকাম জানানো হবে, এমনটাই জানিয়েছেন আমিনুল হক। এমনকি আইনি প্রক্রিয়ায় সাকিব মাশরাফি প্রতি সরকারি নমনীয় থাকবে বলেও নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। পাশাপাশি নিশ্চিত করেছেন দেশের ভঙ্গুর ফেডারেশনগুলোকে চাঙা করার জন্য তৈরি হচ্ছে মাস্টার প্ল্যান। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। শুধু ক্রিকেট নয়, যেন আক্ষরিক অর্থেই ছিলেন ক্যাপ্টেন। মানুষের ভালোবাসা কুড়িয়েছেন দুহাত ভরে, কি মাঠে কি জনপদে। তবে রাজনৈতিক কারণে সেই মানুষটাই এখন স্বেচ্ছায় গৃহবন্দী। ঘর পুড়েছে, অর্জন হয়েছে লুটপাট, লোকচক্ষুর অন্তরালে মাশরাফি।
ক্রিকেট মাঠেরই আরেক তারকা, শুধু বাংলাদেশ নয় বিশ্ব মঞ্চেই যিনি সবার সেরা। ব্যাটে বলে তিনি নাম্বার 1, কিন্তু ওই রাজনীতির বলি হয়ে দেশান্তরেই সাকিব আল হাসান। তবে কি ক্রিকেটের মাঠে এ দুজনের ফেরা আর হবে না? যেহেতু তাদের যে মামলা সংক্রান্ত বিষয়টি রয়েছে সেটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত, এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তারা ব্যক্তিগত তাদের যে লয়ার রয়েছে এবং তাদের লয়ারের মাধ্যমে তারা যদি আইনগত যে বিষয়গুলো রয়েছে সেগুলো ফেস করে তারা যদি নিরপরাধ হয়ে তারা যদি দেশের মাঠে এসে খেলে, সেই জায়গাতে আমি একজন স্পোর্টসম্যান হিসেবে অবশ্যই এটাতে আমি তাদেরকে ওয়েলকাম করব। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের এই বক্তব্যের পর সাকিব মাশরাফির ক্রিকেটে প্রত্যাবর্তনের ইস্যু আরও এক ধাপ এগিয়ে গেল। জুলাই গণঅভ্যুত্থানের পর দুজনের নামেই হয়েছে মামলা। সেই মামলার যৌক্তিকতা নিয়ে দুই তারকার ভক্তরা প্রশ্ন তুললেও বিষয়টা যে আদালতের এখতিয়ারে সেটাই স্মরণ করিয়ে দিয়েছেন আমিনুল হক। নিজে ক্রীড়াবিদ হওয়ায় মাঠে ফেরার তাড়না তার চেয়ে আর কেই বা ভালো জানে। সাকিব এবং মাশরাফি তারা বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেট, তাদের প্রতি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা আমি দেখেছি এবং খেলার প্রতি তাদের যে একটি আকৃষ্টতা রয়েছে, আমি একজন ক্রীড়াবিদ হিসেবে মনে করি আপনাদের যে মামলাগুলো রয়েছে সেগুলো ফেস করে আপনারা যদি নিরপরাধ হন, আপনারা সব কিছু কিউর করে এসে যদি আপনারা মাঠে আসেন, আমরা মোস্ট ওয়েলকাম পাবেন। আমরা এটুকুতে শতভাগ আমরা নমনীয় থাকবো ইনশাআল্লাহ। শুধু সাকিব কিংবা মাশরাফির ফেরাই নয়, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে প্রত্যাশা আর প্রশ্ন দুটোই অনেক। ক্রিকেট ফুটবল ছাড়া বাংলাদেশের বাকি যে 49টা ফেডারেশন আছে, বছরব্যাপী তাদের কার্যক্রমও থাকে সীমিত আর পর্দার আড়ালে। অনেক ফেডারেশনই অর্থের অভাবে ভঙ্গুর অবস্থায় কোনো রকমে টিকে আছে। তাই তো আমিনুল হকের মাস্টার প্ল্যান ফেডারেশনগুলোকে চাঙা করার। আমাদের যারা ব্যাংক প্রতিষ্ঠানের সাথে আজকে বসেছি, আমাদের এই ফেডারেশনগুলো যারা অসচ্ছল তাদের পাশে কিভাবে আমরা আর্থিক প্রতিষ্ঠানগুলো পাশে দাঁড়িয়ে তাদেরকে স্বাবলম্বী করা, খেলোয়াড়দেরকে স্বাবলম্বী করার পাশাপাশি আমরা যাতে আমাদের খেলাগুলোকে দেশীয়ভাবে সমৃদ্ধ করে যাতে আন্তর্জাতিক অঙ্গনে যাতে একটি ভালো জায়গায় পৌঁছাতে পারি, এই জন্য আমরা তাদের সকলের কাছে সহযোগিতা চেয়েছি। শুধু নিজের মন্ত্রণালয় নয়, নিজ এলাকাতেও এখন ব্যস্ত সময় পার করছেন আমিনুল হক। রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণের ফাঁকে ক্রীড়াঙ্গন নিয়ে নিজের ভাবনা জানিয়ে গেলেন আরও একবার। ক্রীড়াপ্রেমীদের চাওয়া একটাই, প্রত্যাশা আর প্রাপ্তির সমীকরণ যেন মেলাতে পারেন সাবেক এই ফুটবল ক্যাপ্টেন। পার্থ বণিক, ৭১। আর কোনো শঙ্কা নেই, দিনের পর এবার চূড়ান্ত ক্ষণ ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া। প্রায় 2 যুগ পর অজিদের মাটিতে খেলতে যাচ্ছে বাংলাদেশ। আসছে আগস্টে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। ডারউইনের মারারা স্টেডিয়ামে প্রথম টেস্ট মাঠে গড়াবে 13 থেকে 17 আগস্ট। দ্বিতীয় টেস্ট শুরু 22 আগস্ট। কোহিনুর কণা জানাচ্ছেন বিস্তারিত। টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বাংলাদেশ। ফুরসত মিলতেই অনেকেই লিখে ফেলেছিলেন দেশের ক্রিকেটের এপিটাফ। বড় দলগুলো নাকি আর বাংলাদেশের সাথে খেলতে চাইবে না, ডাকবে না ওদের পাড়ায়। তবে সব গুঞ্জনের জল ঢেলে দিয়ে একে একে নিশ্চিত হচ্ছে বাংলাদেশের হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজের সূচি। কদিন আগে নিশ্চিত হয়েছিল অস্ট্রেলিয়ার মাটিতে টাইগারদের পূর্ণাঙ্গ অ্যাওয়ে সিরিজের ভেন্যু। এবারে অস্ট্রেলিয়া থেকে জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের 2 ম্যাচ টেস্ট সিরিজের দিনক্ষণ। খবরটি নিশ্চিত করেছে আইসিসি আর ক্রিকেট অস্ট্রেলিয়া। ডারউইনের মারারা স্টেডিয়ামে প্রথম টেস্ট মাঠে গড়াবে 13 থেকে 17 আগস্ট। 22 থেকে 26 আগস্ট গ্রেট ব্যারিয়ার রিফ আয়োজন করবে সিরিজের দ্বিতীয় আর শেষ টেস্ট ম্যাচ। ডারউইনে এর আগে মাত্র 2টি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যার একটি 2003 সালে বাংলাদেশের বিপক্ষে, অন্যটি পরের বছর শ্রীলঙ্কার বিপক্ষে। এদিকে বাংলাদেশের ম্যাচে দিয়ে টেস্ট অভিষেক হতে যাচ্ছে 10,000 দর্শক ধারণ ক্ষমতার গ্রেট ব্যারিয়ার রিফ। নর্দার্ন অস্ট্রেলিয়ায় খেলা ফেরায় বেশ খুশি অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে দারুণ একটা সিরিজের অপেক্ষায় সবাই, এমনটাই জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও। 2017 সালের পর প্রথমবার টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ আর অস্ট্রেলিয়া। আর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ টেস্ট খেলবে এই নিয়ে দ্বিতীয়বার। 2003 সালে প্রথম মুখোমুখি হয়েছিল এই দুই দল। এই ম্যাচ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ যুগে প্রথমবার লড়বে বাংলাদেশ আর অস্ট্রেলিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার অবস্থান টেবিলের টপে, অন্যদিকে বাংলাদেশ আছে 8 নম্বরে। প্রায় 2 যুগ পর অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ। পারবে তো সাদা পোশাকটা রাঙিয়ে দিতে? কোহিনুর কণা, ৭১। বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালের ভেন্যু নিয়ে শঙ্কার মধ্যেই টিকিট ছাড়লো
আইসিসি দর্শকদের বিভ্রান্তি বাড়িয়েই টিকিট ব্যবসা শুরু সংস্থাটির। পাকিস্তান বা শ্রীলঙ্কা সেমিফাইনালে উঠলে ইডেন গার্ডেন্সে গড়াবে না ম্যাচ, তবে সেক্ষেত্রে টিকিটের টাকা রিফান্ড করার কথাও বলছে আইসিসি। বিস্তারিত রিপোর্ট। মঙ্গলবার সন্ধ্যা 7টা একটা প্রেস রিলিজে তোলপাড় ক্রিকেট দুনিয়া। আইসিসি পোর্টাল খুলতেই ঝড় উঠেছে চারিদিকে। লাখো মানুষ হুমড়ি খেয়ে পড়লেন ওই একটা খবর দেখে। টিকিট আছে, দর্শক আছে, কিন্তু নেই ভেন্যু। অদ্ভুত এক ছল চাতুরির খেলায় নেমেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। মুম্বাইয়ের দ্বিতীয় সেমিফাইনাল নিয়ে সংশয় না থাকলেও প্রথম সেমিফাইনাল আর ফাইনাল নিয়ে চলছে দড়ি টানাটানি। কলকাতা, মুম্বাই, আহমেদাবাদ আর কলম্বো সম্ভাব্য 4 শহরের টিকিট বিক্রি শুরু করে ক্রিকেট প্রেমীদের চরম বিভ্রান্তিতে ফেলেছে আইসিসি। আপনি যদি ইডেনের সেমিফাইনালের টিকিট কাটেন, তবে জেনে রাখুন আপনি আসলে এক অনিশ্চয়তার লটারিতে নাম লিখিয়েছেন। 22 গজের মূল ঘাতক এখন রাজনৈতিক টানাপোড়েন। সলমান আঘারা সাফ জানিয়ে দিয়েছেন ভারতের মাটিতে পা রাখবেন না তারা। এই এক সিদ্ধান্তে ওলট পালট পুরো সূচি। পাকিস্তান সেমিতে উঠলে ইডেনের টিকিট হবে স্রেফ এক টুকরো কাগজ, কারণ ম্যাচ উড়ে যাবে কলম্বোয়। এমনকি ফাইনালও পাকিস্তান ফাইনালে উঠলে আহমেদাবাদের 1,32,000 স্টেডিয়াম করবে খাঁ খাঁ, কারণ পাশার দান উল্টে দিয়ে ফাইনাল তখন মঞ্চস্থ হবে কলম্বোয়। খেলোয়াড়দের জেদ আর বোর্ডের ইগোর মাঝে সাধারণ দর্শক কেন হবে বলির পাঠা? শুধু পাকিস্তান নয়, শ্রীলঙ্কা সেমিফাইনাল নিশ্চিত করলেও ইডেনের কপাল পুড়বে। লঙ্কানরা ঘরের মাঠে খেলার সুযোগ পাবে, আর কলকাতার মাঠ পড়ে থাকবে স্রেফ এক স্ট্যান্ড বাই ভেন্যু হিসেবে। সমর্থকদের প্রশ্ন, কেন এই লুকোচুরি? কেন মাঠের লড়াইয়ের চেয়ে মাঠের বাইরের রাজনীতি আজ বড় হয়ে দাঁড়ালো? যদিও ক্রিকেট আবেগী দর্শকদের বোকা বানাতে আইসিসি পেতেছে এক অন্য ফাঁদ। শাক দিয়ে মাছ ঢাকতে সংস্থাটি বলছে ভেন্যু বদলালে টাকা ফেরত দেয়া হবে দর্শকদের, কিন্তু সেই টাকা ফিরবে কবে? ব্যাংক চার্জ কি ভক্তরাই বইবেন? আর যে স্বপ্ন নিয়ে হাজার হাজার মানুষ ট্রেন কিংবা বিমানের টিকিট বা হোটেল বুক করেছেন, সেই আর্থিক ক্ষতির দায় কে নেবে? জয়সাদের এই ভেন্যু জুয়া কি আধুনিক ক্রিকেটের ইতিহাসে এক কালো অধ্যায় হয়েই থাকবে না? তাজিন খন্দকার, 71। বিশ্বকাপের বছরে এবারে ঘরে বসেই মিলছে চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ফ্যান জার্সি। গেল বিশ্বকাপে ট্রফি জেতা আলবি সেলেস্তেদের অফিসিয়াল রিজিওনাল স্পন্সর ওয়ালটন, আর সারা দেশে তাদের অগণিত ক্রেতা আর শুভাকাঙ্ক্ষীরা পাচ্ছেন এই ফ্যান জার্সি। রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে এই বিশেষ ফ্যান জার্সি উন্মোচন করা হয়, যেখানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। সেই সাথে ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান SM শামসুল আলম এবং ম্যানেজিং ডিরেক্টর SM মাহবুবুল আলম। আর্জেন্টিনার রাষ্ট্রদূত কার্লোস সেসা বলেন, দেশের গণ্ডি পেরিয়ে ওয়ালটন তাদের ইলেকট্রনিক্স পণ্য পৌঁছে দিচ্ছে বিশ্বের 50টিরও বেশি দেশে, যেটা বাংলাদেশের ইতিবাচক রূপান্তরের প্রমাণ। এফসি নারী এশিয়ান কাপের আসর শুরুর আগে অস্ট্রেলিয়া স্থানীয় ক্লাব ওয়েস্টার্ন ওয়ান্ডারার্স এফসির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ক্লোজ ডোর এই ম্যাচে ফলাফল জানা না গেলেও চীনের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের আরেকবার সানিয়ে নেবার সুযোগ পেল আফিদারা। অস্ট্রেলিয়ার চলমান প্রস্তুতি ক্যাম্পের অংশ হিসেবে খুবই গুরুত্বপূর্ণ ছিল ম্যাচটি। স্বাগতিকদের শীর্ষস্তরের নারী দলের বিপক্ষে কোচ পিটার বাটলার নিজের কৌশল, টিমের সমন্বয় আর প্লেয়ারদের পারফরমেন্স পরখ করে দেখায় সুযোগ পেয়েছেন। রিকভারি সেশন হিসেবে আগামীকাল থাকছে না অনুশীলন, তবে ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে পুরো দল সুইমিং রিকভারি সেশনে অংশ নেবে। মার্চের 1 তারিখ এবারের নারী এশিয়া কাপের পর্দা উঠতে চলেছে। মার্চের 3 তারিখ চীনের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। বি গ্রুপে বাংলাদেশের আরও 2 প্রতিপক্ষ উত্তর কোরিয়া এবং উজবেকিস্তান। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।